লেখিকা সুপ্রিয়া ঘোষের সৎ মা। ভাত না খেলে কাল থেকে আর স্কুলে যেতে হবে না শুভ্রা। লক্ষ্মী দিদি আমার, আর একটা মুঠে গাল খেয়ে নাও সোনা। ষাটোর্ধ্ব করুণা দেবী থালায় ভাত মেখে নাতনির মুখের সামনে ধরতেই 7 বছরের শুভ্রা মুখটা ঝটকা দিয়ে ঘুরিয়ে নিল। অভিমানে ওর চোখ দুটো ততক্ষণে জলে থই থই করছে। থালার দিকে না তাকিয়ে সে জেদি গলায় বলল, আমি কিচ্ছু খাবো না ঠাকুমা। রোজ রোজ তোমার এক কথা। কালকেও স্কুলে টিফিনের সময় তিতলি রিয়াদের মায়েরা এসে ওদের খাইয়ে দিয়ে গেল, মাথায় হাত বুলিয়ে দিল। আর আমার বেলায় তুমি যাও কেন? আমার মা নেই? আমি আর স্কুলে যাব না। তুমি বাবাকে বলো আমার মা এনে দিতে। মা না এলে আমি কাল থেকে কিচ্ছু মুখে দেব না। ঠিক সেই মুহূর্তেই সাইকেলের বেল বাজিয়ে উঠোনে এসে দাঁড়ালেন শুভ্রার বাবা সাধন বাবু। স্থানীয় পোস্ট অফিসের সামান্য কেরানি তিনি। সারাদিনের খাটুনি, ফাইফরমাস খাটা আর রোদে পুড়ে ক্লান্ত মুখটায় ঘরের ভেতরের কথাগুলো শুনতেই এক রাশ বিষণ্ণতা আর অপরাধবোধ নেমে এলো। সাইকেলটা উঠোনের একটা খুঁটিতে হেলান দিয়ে দাঁড় করিয়ে ঘরের চৌকাঠে পা রাখতেই শুভ্রা ছুটে গিয়ে ওর কোমর জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ে বলল, বাবা তুমি এক্ষুনি আমার মা এনে দাও। সবার মা আছে, আমার কেন নেই? বন্ধুরা বলে আমার মা নাকি আমাকে ভালোবাসে না, তাই ফেলে চলে গেছে। সত্যি বাবা? সাধন বাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। বুকটা ওনার কেমন যেন মুচড়ে উঠল। শুভ্রা যখন জন্মায় ওর মা রক্তাল্পতায় ভুগে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পাড়ার লোক তখন অনেকেই আড়ালে আবডালে ফিসফিস করেছিল, মেয়েটা অপয়া রাক্ষসে জন্মের সাথেই মাকে খেলো। সেই থেকে সাধনবাবু আর বিয়ের নাম করেননি। যদি নতুন কোনো মেয়ে এসে তার নিষ্পাপ মেয়েটাকে কষ্ট দেয়, যদি তার নিজের পেটের সন্তান হওয়ার পর শুভ্রাই ভাঙা ঘরে অবহেলিত হয়, এই ভয়েই জীবনের 7টা বছর একা কাটিয়ে দিয়েছেন। মেয়েকে আগলে রেখেছেন বুকের সমস্ত ওম দিয়ে। ওনার নিজের ছেঁড়া জামা সেলাই করার সময় মেলেনি, কিন্তু মেয়ের ফ্রকে কখনো একটা সুতো ঝুলতে দেননি। মেয়ের কান্না দেখে সাধনবাবু করুণাদেবীর দিকে তাকালেন। করুণাদেবী থালাটা মেঝেতে নামিয়ে রেখে বললেন, সাধন, হাত মুখ ধুয়ে আয় বাবা। আর শুভ্রা, তুই হাত ধুয়ে আয়। বাবা এসেছে, এবার লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। বাবা তোকে মায়ের গল্প বলবে। রাতে শুভ্রা কোনো মতে দুটো খেয়ে বাবার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ার পর হ্যারিকেনের আবছা আলোয় মা আর ছেলে বারান্দার মাদুরে এসে বসলেন। বাঁশঝাড়ের ওপার থেকে ঝিঝি পোকার ডাকে চারপাশটা থমথম করছে। সাধনবাবু শূন্য চোখে অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। করুণা দেবী আঁচল দিয়ে চোখের কোণটা মুছে বললেন, সাধন, আমি আর কতদিন রে? শরীরটা দিন দিন ভেঙে পড়ছে। কোমরের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারি না। তুই তো কোন সকালে কাজে বেরিয়ে যাস, সাইকেল চেপে গ্রামে গ্রামে চিঠি বিলি করতে করতে তোর নিজেরই হুঁশ থাকে না। ফিরতে ফিরতে সেই সাজবেলা। মেয়েটার দিকে তাকানো যায় না রে। আজ স্কুলের বন্ধুদের মায়েদের দেখে বড্ড বায়না ধরেছে, তুই এবার একটা বিয়ে কর বাবা। সাধনবাবু মুখ তুলে নিচু স্বরে বললেন, কিন্তু মা, বাইরের একটা মেয়ে এসে যদি শুভ্রাকে মেনে নিতে না পারে, যদি কথায় কথায় ওকে খোঁটা দেয়, মা মরা মেয়ে বলে গায়ে হাত তোলে, আমি যে অফিসে বসে একটু শান্তিতে কাজও করতে পারবো না। আমার শুভ্রার মুখের দিকে তাকিয়ে আমি সব কষ্ট সহ্য করতে পারি, কিন্তু ওর চোখে জল আমি সইতে পারবো না মা। সব মানুষ এক হয় না রে সাধন। আমরা একটু খোঁজ খবর নিয়ে সংসারী শান্ত মেয়ে দেখব। মেয়েটার একটা আশ্রয়ের দরকার, মায়ের হাতের ছোঁয়া দরকার। আমার পর ওকে আগলাবে কে বল? তুই নিজের কথা ভাবিস না, অন্তত মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোর এই জেদটা এবার ছাড়। মায়ের গলার এই আকুলতা আর অসহায়তা সাধনবাবুকে আর না বলতে দিল না। উনি শুধু অন্ধকার আকাশের দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। দিন 15 মাথায় পাড়ার চেনা ঘটক মশাই একটা সম্বন্ধ আনলেন। বেশি জাঁকজমক বা দান দক্ষিণের সামর্থ্য সাধনবাবুর ছিল না,
গ্রামের প্রাচীন মন্দিরে গিয়ে সামান্য কিছু চেনা লোক আর বামুন ডেকে দেবতাকে সাক্ষী রেখে সিঁদুর দান করে বিয়েটা হয়ে গেল। সাধনবাবুর নতুন বউয়ের নাম সুধা। সাধারণ ঘরের শান্ত এক মেয়ে। পরনে একখানা লাল পেড়ে শাড়ি, মাথায় এক মাথা ঘোমটা নিয়ে সুধা যখন সাধনবাবুর খড়ের চাল আর ইটের দেওয়াল দেওয়া মধ্যবিত্ত সংসারে পা রাখল, তখন প্রতিবেশীদের অনেকেই জানলা দিয়ে ঘাড় বেঁকিয়ে উকিঝুঁকি মারছিল। বিশাখার মা উঠোনে দাঁড়িয়ে মুখ বাঁকিয়ে ফিসফিস করে বললেন, আহা, শুভ্রা মেয়েটার কপালটাই এবার পুড়ল। সৎমা এলো ঘরে, এবার বোঝো ঠেলা। পরের মেয়েকে কি আর কেউ কোনোদিন আপন করতে পারে? এবার ঘানি টানতে হবে মেয়েটাকে। সুধা ঘরে ঢুকে যখন ঘোমটাটা আলতো করে সরালো, দেখলো দরজার আড়ালে হাত দিয়ে খামচে ধরে দাঁড়িয়ে একটা ছোট্ট মেয়ে বড় বড় চোখে এক রাশ ভয় আর কৌতূহল নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সুধা ঘরের মেঝেতে বসে পড়ে দুহাত বাড়িয়ে আলতো করে হাসল। শুভ্রা ভয়ে ভয়ে এক পা দুপা ফেলে সুধার সামনে এসে দাঁড়ালো। সুধার নরম ফর্সা হাত দুটো নিজের ছোট্ট হাতের মুঠোয় নিল। তারপর সাহস করে সুধার গালে হাত বুলিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, তুমি তুমি কি আমার মা? সুধার চোখের কোণটা মুহূর্তের মধ্যে ভিজে উঠল। ও এক সেকেন্ডও দেরি না করে শুভ্রাকে পরম স্নেহে নিজের কোলে তুলে নিল। বুকের সাথে শক্ত করে চেপে ধরে কপালে একটা চুমু খেয়ে বলল, হ্যাঁ সোনা, আমি তোমার নতুন একটা মা। আজ থেকে তুমি আমার ছোট মা বলে ডাকবে, কেমন? তোমার সব গল্প আমি শুনবো। শুভ্রা সুধার গলায় দুহাতে জড়িয়ে ধরে ওর কাঁধে মুখ গুজে খিলখিল করে হেসে উঠল। ছোট মা, আমার ছোট মা, আমারও মা আছে। ঘরের বাইরে দাঁড়িয়ে সাধনবাবু আর করুণা দেবী তখন অপলক চোখে মা মেয়ের এই প্রথম মিলন দেখছিলেন। সাধনবাবুর বুকের ওপর থেকে যেন 7 বছরের এক মস্ত বড় পাথরের বোঝা নেমে গেল। ওনার চোখ দিয়েও তখন আনন্দের জল গড়িয়ে পড়ছে। দিনগুলো নিজের মতো বয়ে যেতে লাগলো। সুধা আসার পর সাধনবাবুর ছিমছাম তালিমারা সংসারে কেমন একটা লক্ষ্মীর শ্রী ফিরল। সকালে উঠে ঘরদোর ল্যাপা, তুলসী তলায় জল দেওয়া আর সাধনবাবুর দুপুরের ভাত চটপট ফুটিয়ে দেওয়া, সবটাই সুধা একা হাতে গুছিয়ে নিল। কিন্তু এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিল শুভ্রা। সুধার সকাল শুরু হতো শুভ্রার মুখ দেখে। সকালে শুভ্রাকে ঘুম থেকে তুলে দাঁত মাজিয়ে দেওয়া, চুলটা সুন্দর করে 2টো বিনুনি বেঁধে দেওয়া আর ওর প্রিয় সুজির হালুয়া বানিয়ে মুখে তুলে খাইয়ে দেওয়া, এ যেন সুধার রোজকার ব্রত হয়ে দাঁড়ালো। প্রথম প্রথম পাড়ার লোকে ভেবেছিল নতুন বউ তো, তাই একটু আদিক্ষেতা দেখাচ্ছে। কদিন যাক, রঙের জল শুকিয়ে গেলেই সৎ মায়ের আসল রূপ বেরোবে। কিন্তু দেখতে দেখতে 2টো বছর কেটে গেল, সুধার স্নেহের বাঁধনে এতটুকু আলগা ভাব দেখা গেল না। এক দুপুরে করুণা দেবী আর সুধা উঠোনে বসে ডালের বড়ি দিচ্ছিলেন। উঠোনের এক কোণে শুভ্রা ওর পুতুল নিয়ে খেলছিল। করুণা দেবী সুধার দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, বৌমা, সত্যি কথা বলবো, সাধন যখন তোকে বিয়ে করে আনলো, আমার বুড়ো বুকে বড় ভয় ছিল গো। ভাবতাম আমার মা মরা নাতনিটা না জানি কত অবহেলা পাবে, কিন্তু তুমি ওকে যেভাবে বুকে টেনে নিয়েছো, আমার মরেও শান্তি। সুধা ডাল ফাটানো বন্ধ করে আঁচল দিয়ে কপালের ঘাম মুছে বলল, এ কি কথা বলছো মা? শুভ্রা তো আমারই মেয়ে। যেদিন ও প্রথম আমার গালে হাত দিয়ে ছোট মা বলে ডেকেছিল, সেদিনই তো ও আমার কোল জুড়ে বসে গেছে। নিজের পেটের সন্তান হলে কি এর চেয়ে বেশি ভালোবাসতাম? করুণা দেবী একটু ইতস্তত করে বললেন, তা তো বটেই, তবে বৌমা, তোদেরও তো একটা নিজস্ব সংসার, ভবিষ্যৎ আছে। সাধনকে বলছিলাম, এবার তোদের নিজেদের একটা সন্তান, মানে খোকা খুকু হলে ঘরটা আরো আলো হতো। সুধা একটু হাসল, কিন্তু সেই হাসিতে কোনো দ্বিধা ছিল না। ও শুভ্রার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, না মা, আমি আর ওসব ভাবি না। আমার একটা মেয়ে আছে, ওই আমার ঘর আলো করে রেখেছে। আমি যদি আবার সন্তান নিই, তবে হয়তো অজান্তেই আমার মনটা 2 ভাগ হয়ে যাবে। আমি চাই না শুভ্রা কোনোদিনও ভাবুক যে ওর ছোট মা ওকে আর আগের মতো ভালোবাসে না।
আমার শুভ্রাই আমার একমাত্র নয়নের মণি। ঘরের ভেতর থেকে সাধনবাবু আলনায় জামা রাখতে গিয়ে সুধার এই কথাগুলো শুনে ফেললেন। ওনার বুকের ভেতরটা এক অদ্ভুত শ্রদ্ধায় ভরে উঠল। যে মানুষটা একসময় ঘরে নতুন বউ আনতে ভয় পাচ্ছিলেন, তিনি আজ মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন সুধার মতো একটা মেয়েকে ওনার সংসারে পাঠানোর জন্য। শুভ্রা এখন ক্লাস 4-এ পড়ে। পড়াশোনায়ও বেশ ভালো, কিন্তু বড্ড চঞ্চল। একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পর দেখা গেল শুভ্রার নতুন ফ্রকটার হাতা ছিঁড়ে গেছে আর কনুইয়ের কাছে ছাল উঠে রক্ত জমছে। সুধা বারান্দায় বসে আসন সেলাই করছিল। শুভ্রাকে এই অবস্থায় দেখেই ও হাতের কাজ ফেলে ছুটে এলো। একি রে শুভ্রা, হাতটা এমন করে কাটলি কি করে? আর ফ্রকটার এই দশা কেন? সুধার গলায় একাধারে রাগ আর তীব্র উদ্বেগ। শুভ্রা মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় বলল, ওই তিতলিদের বাগানে পেয়ারা পাড়তে গিয়েছিলাম ছোট মা, পাঁচিল থেকে নামার সময় পড়ে গেলাম। ঠিক সেই সময় সাধনবাবু বাজার থেকে ফিরছিলেন। মেয়ের হাতে রক্ত আর ছেঁড়া ফ্রক দেখে উনি নিজের রাগ সামলাতে পারলেন না, বাজারটা মেঝেতে রেখে চেঁচিয়ে উঠলেন, পড়াশোনায় মন নেই, সারাদিন শুধু টোটো ঘোরা। আজ পেয়ারা পাড়তে গিয়ে হাত কেটেছিস, যদি মাথাটা ফেটে যেত আজ তোকে আমি মেরেই সোজা করব। সাধনবাবু যেই না শুভ্রার হাত ধরতে গেলেন, সুধা অমনি শুভ্রাকে নিজের পিঠের আড়ালে লুকিয়ে ফেলল। ওনার চোখে তখন বাঘিনীর মতো তেজ। সুধা সাধনবাবুর দিকে তাকিয়ে তীব্র গলায় বলল, খবরদার, মেয়ের গায়ে একদম হাত তুলবে না বলছি। বাচ্চা মানুষ, একটু আধটু দুষ্টুমি করবে না তো কি বুড়োদের মতো গম্ভীর হয়ে বসে থাকবে? ও তো আমার কাছে এসে বলেনি যে ওর হাত কেটেছে। তুমি কেন ওকে মারতে আসছো? সাধনবাবু অবাক হয়ে সুধার দিকে তাকিয়ে রইলেন। সুধা এর আগে কখনো ওর সামনে এত জোরে কথাই বলেনি। সাধনবাবু আমতা আমতা করে বললেন, না মানে আমি তোর ভালোর জন্যই। ভালো করতে হবে না, তুমি যাও, নিজের হাত মুখ ধুয়ে এসো। সুধা আর কথা না বাড়িয়ে শুভ্রাকে ঘরের ভেতরে নিয়ে গেল। টেবিলে ডেটল আর তুলো নিয়ে বসে সুধা যখন শুভ্রার কাটা জায়গায় ওষুধ দিচ্ছিল, শুভ্রা ব্যথায় আহ করে উঠল। সুধা আলতো করে ফু দিতে দিতে বলল, খুব লাগছে রে সোনা, আর কখনো ওইভাবে পাঁচিল লাফাবি না তো। শুভ্রা দেখল সুধার নিজের চোখ দুটো দিয়ে টপ টপ করে জল পড়ছে। শুভ্রা ওর ভালো হাতটা দিয়ে সুধার চোখের জল মুছে দিয়ে বলল, আর কখনো যাব না ছোট মা, তুমি কেঁদো না, বাবা মারতে আসছিল, তুমি আমাকে বাঁচালে, তুমি খুব ভালো। সুধা শুভ্রাকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে চেপে রাখলো। সাধনবাবু দাঁড়িয়ে মা মেয়ের এই মান অভিমানের পর্ব দেখছিলেন, আর ওনার মুখে তখন এক চিলতে শান্তির হাসি ফুটল। নিজের পেটের সন্তান না হয়েও একটা মেয়েকে যেভাবে আগলে রাখা যায় তা সুধাকে না দেখলে সাধনবাবু হয়তো কোনোদিন বিশ্বাসই করতে পারতেন না। কালক্রমে শুভ্রা আরো বড় হতে লাগলো। শৈশবের কোঠা পেরিয়ে ও পা দিল কৈশোরে, কিন্তু ওদের এই মা মেয়ের সম্পর্কের সুতোটা দিন দিন আরো মজবুত হতে থাকলো, যা দেখে গোটা পাড়ার হিংসুটে মানুষগুলো একদিন মুখ বন্ধ করতে বাধ্য হলো। বছরের পর বছর যেন নদীর স্রোতের মতো বয়ে চলল। উঠোনের পেয়ারা গাছটা আরো ডালপালা মেলে বড় হয়েছে। সময়ের নিয়মে করুণাদেবী একদিন বিছানা নিলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শুভ্রা তখন হাই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা দিয়েছে। ফ্রক পরা সে ছোট্ট শুভ্রা এখন সালোয়ার কামিজ আর শাড়িতে অনন্যা। কিন্তু এই এতগুলো বছরে একটা জিনিস একটুও বদলায়নি, তা হলো সুধার আঁচলের ছায়া আর মা মেয়ের সেই নিবিড় ভালোবাসা। বরং শুভ্রা যত বড় হয়েছে, সুধা ওর শুধু মা নয়, হয়ে উঠেছে জীবনের সবচেয়ে কাছের বন্ধু। কলেজ থেকে ফিরে শুভ্রার প্রথম কাজই ছিল রান্নাঘরে গিয়ে সুধাকে পেছন থেকে জড়িয়ে ধরা। সুধা তখন হয়তো কোনো কাজ করছে, শুভ্রা ওনার কাঁধে মুখ রেখে বলতো, উফ ছোট মা, আজ কলেজে যা গরম ছিল না, আর জানো ওই ইউনিয়নের দাদারা আজ আবার ক্লাস বন্ধ করে দিল। সুধা হাতাটা রেখে আঁচল দিয়ে মেয়ের মুখের ঘাম মুছে দিয়ে বলতো, তোর রাজনীতি করতে হবে না সোনা, তুই চট করে হাত মুখ ধুয়ে আয়, তোর জন্য আমপোড়ার শরবত করে রেখেছি, খেয়ে আমায় সব বলবি। ওদের বিকেলের এই আড্ডাটা ছিল দেখার মতো। কলেজের বান্ধবীরা কে কি পড়ে কলেজ এলো, কোন প্রফেসর কেমন পড়ালেন, এমনকি বাসে আসার সময় কোন ছেলেটা ওর দিকে তাকিয়েছিল, সব কথা শুভ্রা সুধাকে এসে গড়গড় করে বলে দিত। কোনো কথাও মায়ের কাছে লুকোতো না। একদিন বিকেলে বারান্দায় বসে সুধা যখন শুভ্রার চুলে তেল মাখিয়ে দিচ্ছিল, শুভ্রা হঠাৎ একটু লজ্জিত হেসে বলল, জানো ছোট মা, আজ না আমাদের ক্লাসের আকাশ আমাকে একটা গোলাপ ফুল দিয়ে বলল ও নাকি আমাকে খুব পছন্দ করে।
সুধা চুলে বিলি কাটতে কাটতে একটু হেসে জিজ্ঞেস করলো, তা আমার মেয়ে কি বলল শুনি? আমি বললাম, ফুলটা দাও, বাড়ি গিয়ে আমার ছোট মাকে দেখাবো। ছোট মার পছন্দ হলে তবেই তোমার কথা ভাবা যাবে। শুভ্রা খিলখিল করে হেসে উঠল। সুধা ওর পিঠে একটা মৃদু চাপড় মেরে বলল, পাজি মেয়ে কোথাকার। ছেলেরাও তোকে প্রপোজ করতে ভয় পাবে এবার। তবে যাই করিস মা, পড়াশোনাটা মন দিয়ে কর, নিজের পায়ে দাঁড়াতে হবে কিন্তু। শুভ্রা যখন ফার্স্ট ক্লাস নিয়ে কলেজ পাশ করলো তখন সাধনবাবুর বয়স হয়েছে। পোস্ট অফিসের চাকরি থেকে অবসর নেওয়ার সময় এগিয়ে আসছে। শরীরটাও আগের মতো আর খাটতে পারে না। একদিন রাতে খাওয়া দাওয়ার পর সাধনবাবু খাটে বসে একটা খাতা পেন নিয়ে হিসাব করছিলেন। সুধা আর শুভ্রা তখন নিচে বসে ডাল বাচ্ছিল কুলোয় করে। সাধনবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে সুধার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ গো শুভ্রার মা, বলছিলাম কি, মেয়ে তো এবার কলেজ পাশ করে গেল, ঘরে আইবুড়ো মেয়ে বসিয়ে রাখা তো ঠিক নয়। আমাদের ঘটক মশাই রামপুরের এক পাত্রের সন্ধান এনেছেন। ছেলে বড়ও ভালো, কাপড়ের ব্যবসা আছে নিজেদের, পাত্রপক্ষ কোনো দাবি দাওয়াও করেনি। আমি ভাবছি এবার শুভ্রার বিয়েটা দিয়ে দিই। আমার তো শরীর ভাঙছে, রিটায়ার করলে আর তেমন টাকাও পাবো না। এখন হাত খালি থাকতে থাকতে মেয়েটাকে পার করে দিতে পারলে একটা মস্ত বড় দায়িত্ব থেকে খালাস পাই। বাবার কথা শুনে শুভ্রা মাথা নিচু করে রইল। ওর চোখ দুটো ছলছল করে উঠল। ও মায়ের মুখের দিকে তাকালো। ও জানতো এই সংসারে ওর বাবার ওপর কতটা চাপ। সুধা হাতের কুলোটা পাশে নামিয়ে রাখলো। উনি সাধনবাবুর দিকে তাকিয়ে শটান বলল, না, এখন কোনো বিয়ে থাওয়া নয়। আমার মেয়ে আরও পড়াশোনা করবে, ও এমএ পড়বে, তারপর চাকরির পরীক্ষা দেবে। সাধনবাবু একটু বিরক্ত হয়ে বললেন, আহা, তুমি বোঝো না কেন? এমএ পড়াতে কত খরচ তা জানো? আর মেয়ে মানুষ যত বেশি পড়বে তত বরের বাজার চড়া হবে। তাছাড়া আমাদের মতো মধ্যবিত্ত ঘরে মেয়েদের বেশি বয়স পর্যন্ত রাখাটা সমাজ ভালো চোখে দেখে না। চারপাশের লোকে কত কথা বলবে। সুধা এবার খাট ঘেঁষে দাঁড়িয়ে সাধনবাবুর চোখের দিকে তাকিয়ে বলল, পাড়ার লোকে তো অনেক কথাই বলে। যেদিন আমি এই ঘরে এসেছিলাম সেদিনও তো অনেকে বলেছিল সৎমা এসে মেয়ের কপাল পুড়ল। কই, আমি কি আমার মেয়ের কপাল পুড়তে দিয়েছি? পাড়ার লোকের কথায় আমি চলি না। আমার শুভ্রা অনেক বড় চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর নিজের ইচ্ছে মতো বিয়ে করবে। আর খরচের কথা বলছো, আমার গায়ের গয়নাগুলো তো বাক্সেই বন্দি থাকে, ওগুলো বেচেই আমার মেয়ের পড়াশোনার খরচ চলবে। তোমার কাছে আমি একটা পয়সাও চাইবো না। সাধনবাবু সুধার এই জেদ আর মেয়ের প্রতি অগাধ বিশ্বাস দেখে স্তব্ধ হয়ে গেলেন। ওনার মুখে আর কোনো কথা সরল না। সুধা শুভ্রার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুই কিচ্ছু ভাবিস না শুভ্রা, তুই শুধু মন দিয়ে পড়ে যা। তোর এই ছোট মা থাকতে তোকে কেউ মাঝপথে থামিয়ে দিতে পারবে না। শুভ্রা সুধার বুকে মুখ গুজে কেঁদে ফেললো। ও মনে মনে প্রতিজ্ঞা করলো, ও যেমন করেই হোক ভালো একটা চাকরি পেয়ে মায়ের মুখের মান রাখবে, পাড়ার আর সমাজের মুখ বন্ধ করেই ছাড়বে। তারপর থেকে সাধনবাবু আর কোনোদিন শুভ্রার বিয়ের কথা মুখে আনেননি। মা মেয়ের এই জোটের সামনে ওনার সমস্ত যুক্তি হেরে গিয়েছিল। শুভ্রা ওর ছোট মায়ের দেওয়া সে প্রতিজ্ঞা বৃথা যেতে দেয়নি। পরের 2 বছরও দিন রাত এক করে পড়াশোনা করেছে। সুধাও মেয়ের সাথে জেগে থাকতো। মাঝরাতে 1 কাপ গরম চা আর 2 বিস্কুট শুভ্রা টেবিলে দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিত। শুভ্রা যখন ক্লান্ত হয়ে পড়তে পড়তে টেবিলেই মাথা নিচু করত, সুধা আলতো করে বলতো, আর একটুখানি কষ্ট কর সোনা, আর তো কয়েকটা দিন। এমএ পাশ করার পর শুভ্রা একের পর এক চাকরির পরীক্ষা দিতে শুরু করলো। মধ্যবিত্ত ঘরের মেয়েদের চাকরির পরীক্ষা দেওয়া আর সেই ফলের জন্য অপেক্ষা করা যে কতটা যন্ত্রণাদায়ক তা কেবল ওরাই জানতো। পাশ থেকে চেনা পরিচিতরা নানা রকম টিপ্পনি কাটত, তবে শুভ্রা হাল ছাড়েনি। অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিনটি এলো। সেদিন দুপুরবেলা ডাক পিয়ন এসে সাধনবাবুর হাতে একটা বড় খাম দিয়ে গেল। খামের ওপর সরকারি শিলমোহর। সাধনবাবু চশমাটা নাকের ডগায় আটকে কাঁপা কাঁপা হাতে খামটা খুললেন। ওনার চোখ দুটো বিশ্বাসে আর বিস্ময়ে বড় বড় হয়ে গেল। উনি চেঁচিয়ে উঠলেন, শুভ্রার মা, শুভ্রা, জলদি এসো, দেখে যাও। রান্নাঘর থেকে সুধা আর ওর ঘর থেকে শুভ্রা ছুটে এলো। সাধনবাবু চিঠিখানা শুভ্রার হাতে দিয়ে বললেন, মারে, তোর চাকরিটা হয়ে গেছে, জয়েনিং লেটার এসেছে রে মা। শুভ্রা স্তব্ধ হয়ে চিঠির দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড যেন ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। তারপরই ও চিঠিখানা টেবিলের ওপর ফেলে রেখে ছুটে গিয়ে সুধাকে জড়িয়ে ধরল। সুধা ততক্ষণে কেঁদে উঠেছেন। ওনার এত বছরের তপস্যা, এত বছরের লড়াই আজ সার্থক হয়েছে। আনন্দের সেই অশ্রু যেন থামতেই চাইছিল না। সুধা শুভ্রার মুখটা 2 হাতে তুলে নিয়ে ওর কপালে গালে চুমু খেতে খেতে বললেন, আমি জানতাম রে সোনা, আমি জানতাম তুই পারবি। আমার মেয়ে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে।
সাধন বাবু বারান্দায় বসে জামার খুঁট দিয়ে চোখ মুছছিলেন। ওনার মনে পড়ে যাচ্ছিল শুভ্রার ছোটবেলার কথা। আজ ওনার বুকটা গর্বে 10 হাত হয়ে গেছে। শুভ্রার চাকরির খবরটা পাড়ায় রাষ্ট্র হতে বেশি সময় লাগলো না। বিকেল হতে চেনা অচেনা অনেকেই সাধনবাবুর উঠোনে এসে ভিড় জমালো। কেউ মিষ্টির প্যাকেট এনেছে, কেউ বা শুধু দেখতে এসেছে। বিশাখার মা, যিনি একদিন সুধা এই ঘরে আসার পর মুখ বেঁকিয়েছিল, তিনিও আজ সেজেগুজে এসেছেন। উঠোনে দাঁড়িয়ে সুধার হাত দুটো ধরে বিশাখার মা গদগদ গলায় বললেন, সত্যি সুধা, সৎ মা হয়েও তুমি আজ যা করে দেখালে না, তা নিজের মাও পারে না গা। তুমি তো সত্যি সুধা, তোমার নামেও সুধা, কামেও সুধা। সৎ মা হয়েও মেয়েটাকে অমন হীরের টুকরো বানিয়ে দিলে বটে। পাড়ার লোকে তোমার নামে ধন্য ধন্য করছে। সুধা একটু লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। ওনার স্বভাবটাই এমন, কোনোদিন নিজের ঢাক নিজে পেটাননি। কিন্তু বারান্দা থেকে জলের গ্লাস হাতে নেমে আসছিল শুভ্রা। বিশাখার মার কথাগুলোর কানে যেতেই ওর ফর্সা মুখটা অপমানে আর রাগে লাল হয়ে উঠল। ও গ্লাসটা টেবিলের ওপর একটু জোর দিয়ে রাখলো। তারপর বিশাখার মার সামনে এসে দাঁড়িয়ে একদম স্পষ্ট গলায় প্রতিবাদ করে বলল, কাকিমা, একটা কথা যা আপনাকে পরিষ্কার বলে দিই, আর শুধু আপনাকে কেন, পাড়ার যারা যারা আজ পর্যন্ত এই কথা ভেবে এসেছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি, ছোট মা আমার সৎ মা নয়। মায়ের আবার সৎ আর অসৎ কি হয় কাকিমা? মা তো মাই হয়। উঠোনে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। শুভ্রার গলার আওয়াজে এমন এক তেজ ছিল যে কেউ আর কথা বলার সাহস পেল না। শুভ্রা সুধার পাশে গিয়ে ওনার কাঁধে হাত রেখে বুক ফুলিয়ে বলল, যিনি নিজের পুরো জীবনটা আমার পেছনে উজাড় করে দিলেন, নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিলেন, এমনকি আমার ভালোবাসায় ভাগ পড়বে বলে নিজের কোনো সন্তান পর্যন্ত নিলেন না, উনি আমার সৎ মা। উনি আমার সত্যিকারের মা। আমার জন্মদাত্রী মায়ের চেয়ে ওনার স্থান ওপরে। আর আমি ওনার একমাত্র নিজের মেয়ে। ওনাকে দয়া করে আর কেউ কোনোদিন ওই সৎ শব্দটা দিয়ে ছোট করবেন না। শুভ্রার কথাগুলো প্রতিবেশীদের কানে বাজলো। বিশাখার মা আমতা আমতা করে বললেন, না মানে মা, আমি তো ওভাবে বলিনি। এই বলে উনি ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন। বাকি লোকেরাও কেমন যেন অপরাধীর মতো মাথা নিচু করে ফেলল। সুধা এতক্ষণ ধরে শুভ্রার মুখের দিকে তাকিয়েছিলেন। ওনার বুকটা আজ এক পরম প্রাপ্তিতে ভরে উঠল। নিজের গর্ভে সন্তান না ধারণ করেও যে একটা মেয়ের কাছ থেকে এই সম্মান, এই অধিকার পাওয়া যায়, সুধা আজ তার নিজের জীবন দিয়ে উপলব্ধি করলেন। আনন্দ আর আবেগে সুধা আবার কেঁদে ফেললেন এবং শুভ্রাকে নিজের বুকের মধ্যে টেনে নিলেন। শুভ্রা ওনার চোখের জল মুছে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, কেঁদো না মা, আজ থেকে তোমার সব দায়িত্ব এই মেয়ের। আমি তোমাকে খুব ভালোবাসি মা। সাধনবাবু দূর থেকে মা মেয়ের এই জড়িয়ে ধরা দেখছিলেন। ওনার মনে হলো এই ভাঙা ঘরটা যেন কোনো এক স্বর্গীয় আলোয় আলোকিত হয়ে উঠেছে, যেখানে কোনো রক্তের সম্পর্ক নেই, অথচ পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসার বন্ধনটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।